আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে বুধবার দফায় দফায় হামলা ভাঙচুরের ঘটনার পর জারি করা কারফিউয়ের সময় বেড়েছে। শুক্রবার সকাল 11টা থেকে 3 ঘন্টা শিথিল ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলায় কারফিউ থাকবে। এদিকে সংঘর্ষে হতাহতের পর পরিস্থিতি কিছুটা থমথমে, লোকজনের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। বুধবার গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা জুড়ে চলছে কারফিউ। সংঘর্ষে হতাহতের ঘটনার পর পরিস্থিতি কিছুটা থমথমে। বৃহস্পতিবার সারাদিন বন্ধ ছিল ব্যাংক, বিমা, অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান। তবে সচল জরুরি সেবা। জেলার বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে চাপাতঙ্ক। সকালবেলা থেকেই লোকজন কম, তবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। বেরোতে তো হবে, এই ফ্যাক্টরি খাতে দিতে হবে। হামলার ঘটনায় গোপালগঞ্জ জেলা কারাগারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার ফলে আমাদের মেইন যে ডিউটি, অর্থাৎ প্রধান যে ডিউটি, সেটা হচ্ছে আমাদের কারার ভেতরের যারা কনভিক্টেড আছেন, যারা হাজতে আছেন, তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা। এখানে আমরা সেই জিনিসটা আমরা করতে পেরেছি। বিকেলে সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে। তবে শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টা এই 3 ঘন্টা শিথিল থাকবে কারফিউ। এবং সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে, এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের যে অভিযান, পুলিশি অভিযান দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, সেটি অব্যাহত থাকবে। এদিকে হামলার ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি। কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরো অধিক ফোর্স এখানে এনেছি। না, এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে এটা আমি বলবো না, তবে কারোর যদি কোনো গাফিলতি থাকে সেটা আমরা তদন্ত করে দেখব। বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে 4 জন নিহত হয়। এ পরিস্থিতিতে বুধবার রাত 8টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে গোপালগঞ্জ। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত এবং দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে। এ পর্যন্ত আটক করা হয়েছে অন্তত 25 জনকে। দর্শক, গোপালগঞ্জের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, গোপালগঞ্জে এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি কি, সে বিষয়ে জানাবেন আমাদের। গোপালগঞ্জে এখন সর্বশেষ পরিস্থিতি যে কারফিউ বাস্তবায়নের জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বিভিন্ন স্থানে যে তল্লাশির চৌকি, সে তল্লাশির চৌকি বসিয়েছেন। সেই ধারাবাহিকতায় যে জেলার যে ডাক বাংলোর সামনেই কিন্তু একটা তল্লাশির চৌকি, সেখানটা আমরা রয়েছি এবং এখানটায় যে পুলিশের তল্লাশির চৌকির মধ্য দিয়ে যারা আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে এবং এখানটায় থাকছে যে কী কারণে বের হয়েছে যথাযথ জবাব দিতে পারছেন তাদেরকে যেমন ছেড়ে দেওয়া হচ্ছে, অনুরূপভাবে যারা যথাযথভাবে বলতে পারছেন না তাদেরকে রাখা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং এখান থেকে দেখেছি যে অনেককেই তা থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং থাকছে যে যারা কারফিউকে যথাযথভাবে আইনগতভাবে গ্রহণ না করছে তাদের বিরুদ্ধেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে জরুরি সেবার বাইরে কিন্তু যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এখানটায় আমরা দেখছি যে বিশেষ করে যে বিভিন্ন যে যানবাহন যারা বেরিয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে এবং যে বিষয় থাকছে যে এই কারফিউ বিষয়টি থেকে যখন প্রেস ব্রিফিং করেছেন খুলনার ঢাকার যে বিভাগীয় কমিশনার এবং রেঞ্জেই, তখন কিন্তু গণমাধ্যম করে জিজ্ঞাসা করেছিলেন যে কারফিউর বিষয়টি বাড়ার বিষয়টি, তখন কিন্তু তারা জানিয়েছেন যে দুষ্কৃতকারীদের যে গ্রেপ্তারের জন্য যে অভিযান, সেই অভিযানের কারণেই কিন্তু যে কারফিউ বাড়ানো হয়েছে এবং এই অভিযান বলবৎ থাকবে। অভিযানের মধ্য দিয়েই কিন্তু যাদেরকে আইনের আওতায় আনা হবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আমিরুল ইসলাম যুক্ত হয়েছিলেন গোপালগঞ্জ থেকে। ভারতের মদতপুষ্টদের দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হলে তা প্রতিহত করবে দেশের জনগণ। ফরিদপুরে জুলাই পদযাত্রায় এমন হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। বলেন, মুজিববাদীদের রাজনীতির কোনো স্থান গণতন্ত্রে হতে পারে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান তারা। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জ অভিমুখে মার্চ করার হুঁশিয়ারিও দেন দলটির নেতারা। এনসিপির কেন্দ্রীয় নেতাদের আসার আগেই ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে পথসভায় ভিড় করেন কর্মী সমর্থকরা।
পরে এনসিপির নেতাদের বক্তব্যে উঠে আসে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। আরও বলেন, ভারতের মদতপুষ্টদের দিয়ে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে প্রতিহত করবে জনগণ। আওয়ামী লীগের সন্ত্রাস দল হিসাবে তারা সন্ত্রাসে অভিযুক্ত। আপনারা দ্রুত গতিতে যদি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসতে না পারেন, তাহলে বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশে আবার তারা ছাড়খাড় করতে প্রস্তুত হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গোপালগঞ্জে ন্যাক্কারজনক হামলার ঘটনার বর্ণনা দিয়ে ফ্যাসিস্ট আশ্রয়কেন্দ্র ভেঙে দেওয়ার দাবি জানান এনসিপির আহ্বায়ক। আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে এবার মার্চ করব। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে যত বাধাই আসুক পদযাত্রা চালিয়ে যাওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। জানান 64 জেলাতেই যাবে দলটি, যার চূড়ান্ত কেন্দ্র 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার। 64টা জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরবো না। আর 3 আগস্ট শহীদ মিনারে দেখা হচ্ছে তো। বক্তারা আরও বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নয়, জনগণ চায় পুরোপুরি মুজিববাদ মুক্ত বাংলাদেশ। আমরা মানুষের যে মুক্তির লড়াইয়ে নেমেছি। ডিবিসি নিউজ ডেস্ক। রাজবাড়ী থেকে জাতীয় নাগরিক পার্টির নেতারা এখন মানিকগঞ্জের পথসভায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম লিটন। আমরা চলে যাচ্ছি সেখানে। লিটন, এই মুহূর্তে আসলে এনসিপির নেতারা পথসভায় আছেন, তারা কি বলছেন বিস্তারিত জানাবেন আমাদের। তন্নির, ঠিক 9:05 এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মানিকগঞ্জের শহীদ রফিক চত্বরে এসে তারা জমায়েত হয়েছেন। 9:05 তারা এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা যেটা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই যে পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি অনুযায়ী যে মানিকগঞ্জের 7টি উপজেলা থেকে এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা এখানে অবস্থান করছেন এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার সহ সার্জিস হাসনাত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা এখন তারা এখানে স্টেজে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে এই প্রায় কয়েক হাজার নেতাকর্মী এই আমাদের এই মানিকগঞ্জের শহীদ রফিক চত্বরে তারা জমায়েত হয়েছেন। তো আমরা মানিকগঞ্জের যারা রয়েছেন, মানিকগঞ্জের যে সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন আমাদেরকে যে তারা এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ কয়েকজন এখানে বক্তব্য দিবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আসলে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলবেন। তারা রাজবাড়ী থেকে 9:05 এখানে উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে তারা এই কথা বলবেন বলে আমরা এই কিছুক্ষণের মধ্যেই তারা তাদের বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। আমাদের মাঝে আগমন করবেন, মানিকগঞ্জে পদার্পণ করবেন। আজকে সেই অপেক্ষা শেষ হলো। সংগ্রামী মানিকগঞ্জবাসী, আমি আপনাদের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট কথা দিচ্ছি, মানিকগঞ্জের মাটি এনসিপির ঘাঁটিতে পরিণত করা হবে ইনশাআল্লাহ। এবং এনসিপি মানিকগঞ্জকে সম্পূর্ণরূপে জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটের আলোকে গর্ধিত করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সময় মোকাবেলা আপনারা যদি একটু ছড়িয়ে না যান তাহলে আসলে আমরা সমাবেশটি শৃঙ্খলা ঠিক রেখে করতে পারছি না। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম লিটন যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জ থেকে। এনসিপি নেতাদের পথসভা সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছিলেন।
গোপালগঞ্জের পর এবার চট্টগ্রামে জুলাই পদযাত্রায় হামলার আশঙ্কা করছেন এনসিপি নেতারা। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ এই আশঙ্কার কথা জানান। বলেন, আগামী 20 জুলাই চট্টগ্রামে পদযাত্রায় হামলার আশঙ্কার বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে, যাতে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এরপরেও কোনো হামলার ঘটনা ঘটলে ছাত্র জনতা সেটি প্রতিহত করবে। 19 জুলাই কক্সবাজারে পদযাত্রা শেষে বান্দরবান ও রাঙামাটি হয়ে 20 জুলাই বিকেলে চট্টগ্রামে পদযাত্রা শুরু করবে এনসিপি। এই ধরনের কিছু হামলার আশঙ্কা আমরা করতেছি। গোপালগঞ্জের পরে আমরা মনে করি না আওয়ামী লীগ আর নীরব ভূমিকায় আছে। আমরা এটা আমাদের পলিটিক্যাল দলগুলোর কালেকটিভ ব্যর্থতা বলার অন্যতম কারণ হচ্ছে চট্টগ্রামের মতো জায়গায় আমাদের বলতে হচ্ছে আমরা এই আশঙ্কাটা করতেছি। গোপালগঞ্জের পরে এই বাংলাদেশের সিকিউরিটি কনসার্নকে আমরা নতুনভাবে ভাবতে আমরা বাধ্য হচ্ছি। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদ ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও কফিন মিছিল করেছে দলটি। সকালে ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে কফিন মিছিল করে এনসিপি। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হল চত্বরে কফিন সামনে রেখে সমাবেশ হয়। সাতক্ষীরায়ও জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে এনসিপি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। এদিকে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ করেছে এনসিপি। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে বাগেরহাট প্রেস ক্লাবে শেষ হয়। এছাড়া ঠাকুরগাঁয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ করে এনসিপি। সন্ধ্যায় জেলার চৌরাস্তা মোড়ে বক্তারা এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলাকে গণতন্ত্রের কণ্ঠরোধের ঘৃণ্য চক্রান্ত বলে উল্লেখ করেন। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর থেকে নির্বাচন ঠেকাতে দেশের নানা গোলমাল শুরু হয়েছে। কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্কও করেন তিনি। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে। সরকারের নির্লিপ্ততায় এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ তার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘিরে নির্ধারিত সময়ের আগেই জড়ো হন নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন যুবদল ও বিএনপির নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত কিছু রাজনৈতিক দল। বিএনপি না চাইলে জামায়াত রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন নেতারা। প্রথম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম থেকে ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দিয়ে আসছেন। লন্ডন মিটিং এর পর একটি মহলের ঘুম হারাম হয়ে গিয়েছে। বিএনপি যদি মনে করে জামাত রাজাকার, এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ডেমোক্রেসি, কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় এখন হচ্ছে মবক্রেসি। জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, তারা যেন আশ্রয় না পায়। এরপরই হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো পাতা ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও বিএনপি মহাসচিবের। দাবি করছেন নেতা হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে গেছেন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। রংপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে তারা বিক্ষোভ শুরু করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। বলেন, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় নিষিদ্ধ সংগঠন আরও বেপরোয়া হয়ে উঠেছে।
জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে জেলা যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এছাড়া মাগুরা, নোয়াখালী, নওগাঁ, নাটোর, রাজবাড়ী, রাঙামাটি, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে যুবদল। গোপালগঞ্জে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে ফ্যাসিবাদীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী। শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এই হুঁশিয়ারি দেন। তার অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তিনি জানান, সোহরাওয়ার্দীতে সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার সহ 7 দফা দাবি তুলে ধরবে জামায়াত। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে দেখার জন্য, তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, যারা জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করেন, তাদের উপর এই জাতীয় যে কোনো ফ্যাসিবাদী হামলাকে রুখে দেওয়ার জন্য জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ আছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। সকালে নড়াইল সদর চৌরাস্তায় বিক্ষোভ করে জামায়াত ইসলামী। এরপর কোর্ট চত্বরে ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা। লালমনিরহাটেও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। তাদের অভিযোগ, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। মৌলভীবাজারের দেওয়ানি জামে মসজিদ থেকে দুপুরে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের। এদিকে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিন্দা প্রকাশ করেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হামলায় জড়িত কেউ ছাড় পাবে না। গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। প্রতিবেদন দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত বয়স 18 বছর পূর্ণ হলে ভোটার হওয়া যাবে, এমন সংশোধনী এনে ভোটার তালিকা অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এনসিপি সমাবেশ ঘিরে বুধবার গোপালগঞ্জে দিনভর সংঘাত সংঘর্ষে প্রাণ যায় 4 জনের। কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে মঙ্গলবার রাত থেকেই এনসিপির কর্মসূচি ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে প্রশ্ন রাখা হয়, পরিস্থিতি নিয়ে আগাম কোনো তথ্য ছিল কিনা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না, তবে গোপালগঞ্জে যারা অন্যায় করেছে তারা গ্রেফতার হবেন। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি, এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল। আর গতকালে যে ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেনই। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের 34তম বৈঠক শেষে বিস্তারিত জানাতে বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফিং করে। এতে উঠে আসে সমসাময়িক নানা বিষয়। গোপালগঞ্জে সহিংসতা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, ওই ছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত বয়স 18 বছর পূর্ণ হলে ভোটার হওয়া যাবে। এই সংশোধনী এনে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ভোটার রেজিস্ট্রেশনের কথা বললাম। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025 জারি করা হয়েছে। একই সাথে ইসি নিবন্ধিত 96টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা জারি করে ইসি। নতুন নীতিমালা অনুযায়ী নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য 3 দিন পর্যবেক্ষকরা ভোটের মাঠে অবস্থান করতে পারবেন। এর আগে আওয়ামী লীগের শাসনামলে নিবন্ধন পাওয়া 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করে নির্বাচন কমিশন।
এসব সংস্থার মধ্যে জানিপপ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতো বিতর্কিত সংস্থাও রয়েছে। দ্রুতই নতুন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছে ইসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক। একই সাথে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী, ২ সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক জানান, বাস্তবে দেশে বিদেশে আরও সম্পদের তথ্য রয়েছে। তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে। ২৪-এর ৫ই আগস্টের পর শেখ হাসিনার দুর্দণ্ড প্রতাপশালী সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির গোয়েন্দা প্রতিবেদন আসে দুদকে। এরই মধ্যে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে তার বিরুদ্ধে 4টি মামলা করে দুদক। ওইসব মামলা এখন তদন্ত চলছে। পাশাপাশি তার দেশে বিদেশে সম্পদের খোঁজে নামে দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় সংস্থাটি। বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা এবং তার পরিবারের বিস্তর সম্পদের ফিরিস্তি তুলে ধরে মামলা করে দুদক। ৬২ কোটি টাকারও বেশি মূল্যের সন্দেহজনক লেনদেন এবং পরবর্তীতে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজাহারে বলা হয়েছে, গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় তারিক আহমেদ সিদ্দিকের রয়েছে বাগান বিলাস নামের বিশাল বাগান বাড়ি। একইভাবে ফাউকাল এলাকায় ডুপ্লেক্স ভবন সহ বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। বাড়িধারা আবাসিক এলাকার পার্ক ভ্যালিতে ফ্ল্যাট, বাড়িধারা DUHS এ 7তলা বাড়ি। বাস্তবে তারিক সিদ্দিক পরিবারের কয়েকশো কোটি টাকা সম্পদের তথ্য দুদকে থাকলেও দালিলিক নথিতে ৬২ কোটি টাকা অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। একই সাথে ১২২ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় স্ত্রী, ২ সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মহাপরিচালক জানান, দেশে বিদেশে আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক, যেগুলো দালিলিক নথি হাতে পেলে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে। তদন্তকালে যদি আরও যে সমস্ত সম্পদ দেশে এবং দেশের বাইরে রয়েছে, যেগুলো এখনো তথ্যাদি, দালিলিক প্রমাণাদি অনুসন্ধান দলের নিকট আসেনি, সেগুলি যখন আসবে সেই সম্পদ এর সাথে অন্তর্ভুক্ত হবে এবং এর সাথে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সেই বিষয়টিও বিবেচনা করা হবে। এরই মধ্যে বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করা হয় তারিক সিদ্দিকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমদ ও ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানায় তাজউদ্দিন পরিবার। এ সময় শারমিন আহমদের লেখা তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা শীর্ষক বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়। জেলায় জেলায় সংকট, সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল কিশোরগঞ্জ জেলায়। CSRM ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে কিশোরগঞ্জে এবং হাওর বেষ্টিত এই জেলার বিভিন্ন সংকট, দুর্ভোগ, দুর্দশা এবং তার পাশাপাশি সম্ভাবনার কথাও তুলে ধরা হবে। দুর্ভোগ নিয়ে সর্বপ্রথম যেটি আসলে আমরা জানতে পারি সেটি হলো হাসপাতাল নিয়ে বা চিকিৎসা ব্যবস্থা নিয়ে। সেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসলে জানতে চাই, সেটি উন্নত করার আসলে কোনো প্রক্রিয়া আছে কিনা। আসলে কিশোরগঞ্জে আপনারা জানেন প্রায় ৩০ লাখের অধিক মানুষ আছে। সেই তুলনায় হাসপাতালের যে ধারণ ক্ষমতা এটি অপ্রতুল, লোকবল সংখ্যা অপ্রতুল। তারপরেও কর্তৃপক্ষ যথাযথভাবে আন্তরিকতার সাথে চেষ্টা করে যাচ্ছে বিদ্যমান যে সেবা ব্যবস্থা আছে সেটিকে উন্নত করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছে লোকবল বাড়ানোর জন্য। একই সাথে সেবা সংক্রান্ত যে উপকরণগুলো প্রয়োজন হয় সেগুলোর জন্য আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছে। আমার মনে হয় যদি এই বিষয়গুলো নিশ্চিত করা যায় তাহলে সেবা ব্যবস্থা আরো একটু সুখকর করা যাবে, স্বস্তিদায়ক করা যাবে। শহরের একটি রাস্তা দিয়েই যান চলাচল করতে বাধ্য হচ্ছে এবং সেই রাস্তাতেও কিন্তু আমরা দেখছি, সেই সড়কেও আমরা দেখছি প্রচুর অটো যেমন আছে, তার পাশাপাশি পথচারীরাও যখন চলাচল করেন 12 ফিট একটা রাস্তাতে কিন্তু এত মানুষের যে চাপ, সেই চাপটা কিন্তু নিতে পারছে না। বাইপাস সড়ক করার এটি একটা চিন্তা ভাবনা
চলছে। সড়ক ও জনপথ বিভাগ সহ অন্যান্য দপ্তর মিলে তারা একটি প্রপোজাল তৈরি করার পরিকল্পনা আছে। তাছাড়া যেটি বললেন যে অটো বা রিক্সার যেটি চাপ, এটি নিয়ে আসলে পৌরসভা, পুলিশ ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন, বিআরটিএ তারা পরিকল্পনা করে যাচ্ছে এবং কাজ করে যাচ্ছে। নরসুন্দরকে আবারও পুনরুজ্জীবিত করার কোনো উদ্যোগ আছে কিনা? আসলে নরসুন্দর নদী এটি কিশোরগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া, এটি এখানকার একটি গর্বের প্রতীক বলা চলে। নরসুন্দর নদীটিকে জেলা প্রশাসন, পৌরসভার সহযোগিতায় অনেকটা অংশ আপনারা জানেন, হয়তো দেখবেন, কচুরিপানা থেকে পরিচ্ছন্ন করেছে। আগামী দিনগুলোতেও পরিচ্ছন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটিকে হয়তো নান্দনিক রূপে দেখা যাবে। তাছাড়া অন্য জায়গায় অন্য কোম্পানির সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে যেন কচুরিপানাগুলোকে অপসারণ করে আবার যে প্রমত্তা নরসুন্দর যে প্রবাহ, এটিকে ফিরিয়ে আনার জন্য। পর্যটকদের আনাগোনা কয়েক দফায় আমরা বছরে দেখে থাকি হচ্ছে কিশোরগঞ্জে, এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পর্যটন নির্ভরও বলা যায় কিশোরগঞ্জ, হাওরের পাশাপাশি। সেক্ষেত্রে তাদের জন্য নতুন কোনো উদ্যোগ কিংবা আরো পর্যটকদের আনার জন্য কোনো উদ্যোগ জেলা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে কিনা? এই হাওরকে কেন্দ্র করে একটি পরিকল্পনা করার জন্য ইতোমধ্যে হাওর বোর্ডের মাধ্যমে মিটিং করা হয়েছে, সভা হয়েছে, কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তাছাড়া হাওরগুলোতে যাতায়াতের জন্য এবং সেখানে থাকার জন্য ব্যক্তিগত উদ্যোগে যেমন রেস্ট হাউস গড়ে ওঠার একটা উদ্যোগ দেখা যাচ্ছে, তেমনি সরকারিভাবেও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তাছাড়া ভ্রমণ যে নির্দেশিকা, এটি কিন্তু আমরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, যেন কোথায় যোগাযোগ করলে কিভাবে যাওয়া যাবে সহজে, এই বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন জানিয়েছে কিশোরগঞ্জের বিভিন্ন সম্ভাবনা, সংকট এবং সমস্যা নিয়ে। পরবর্তীতে আবারও যুক্ত হব। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। ইরাকের কুর্ট শহরের একটি সুপারমার্কেটে আগুনে 69 জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন বহু মানুষ। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 45 জনকে, এখনও নিখোঁজ অনেকে। ইরাকের পূর্বাঞ্চলের ওই শহরের 5 তলা একটি ভবনে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য 48 ঘন্টা সময় দিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে মামলা হয়েছে ভবন মালিকের বিরুদ্ধে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দেশটিতে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। 24 ঘন্টায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যায় 63 জনের প্রাণহানি হয়েছে, অন্তত আহত হয়েছেন 30 জন। জুনের শেষ দিক থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে এখনো পর্যন্ত দেশ জুড়ে প্রায় 180 জনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে অধিকাংশ নিহত ব্যক্তি ভবন ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। বাকিরা কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বা পানিতে ডুবে মারা গেছেন। এদিকে দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণ হারিয়েছেন 4 জন। কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশটির কয়েকটি প্রদেশে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও গাছপালা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে 4 শতাধিক স্কুল। এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 1000 বাসিন্দাকে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।